আমার বিয়ের দিনই আমার শাশুড়ি মা মারা গেলেন। এর মতো বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই অনেক স্বপ্ন থাকে। আমার সব স্বপ্ন একদম ছাই হয়ে গেল। রাফি মানে আমার বর একদম ভেঙে পড়ল। ভাগ্যিস বিয়ের পর মা মারা গেলেন। আগে মরলে মনে হয় বিয়েটা হতো না। কেউ কেউ বলেছিল বউ অলক্ষী, ঘরে পা রাখতেই না রাখতেই শাশুড়িকে খেলো। আমি আবার ওসবে কান লাগাইনি। এমনিতেও এই বিয়েটা করার কোনো ইচ্ছা আমার ছিল না। বাড়ি থেকে জোর করে দিয়েছে। আমার ইচ্ছে ছিল বাসরাতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাব। হ্যাঁ, একটুও মিথ্যা বলছি না। আমার এমনটাই করার ইচ্ছা ছিল। কোথায় যাব তাও ঠিক করে রেখেছিলাম। আমার কলেজ ফ্রেন্ড সীমার বাসায় উঠতাম। ওকে সব বলেও রেখেছিলাম। কিন্তু মাঝখান থেকে ঝামেলা পাকালো শাশুড়ি মা। বিয়ে হওয়ার কয়েক ঘন্টার মাথায় তিনি হঠাৎ মারা গেলেন। আমি যদি সেই রাতেই পালাই, ব্যাপারটা বড্ড বিশ্রী হয়ে যেত। তাই থেকে গেলাম বলতে পাকা সংসারী মেয়ে হয়ে উঠলাম। 2 বছর ঘুরতে না ঘুরতেই আমার কোল আলো করে আমার মেয়ে রাহা এলো। রাহাকে পেয়ে ওর বাবা রাফি যেন মাকে ফিরে পেল। আমাদের সংসার কানায় কানায় পূর্ণ হলো। একদিন রাহাকে নিয়ে রাফি বাইরে গেছিল। বাড়িতে বাবা মানে আমার শ্বশুরও ছিলেন না। আমি একা ছিলাম। সেদিন স্টোররুমে কি যেন খুঁজতে গিয়েছিলাম। পুরনো জিনিসপত্রগুলো সরাচ্ছিলাম। তখন একটি ছোটখাটো বাক্স দেখলাম। বাক্সটার ওপর ধুলো জমে গেছে। মনে হয় অনেকদিন এটিতে কেউ হাত দেয়নি। আমিও এখানে এই বাক্সটি কখনো দেখেছি বলে মনে হয় না। বাক্সটি হাতে নিয়ে মনে হলো ভেতরে কিছু আছে। আমার বেশ কৌতূহল জাগলো। আমি খোলার চেষ্টা করলাম। পুরনো জিনিস বলে মনে হয়। একটু নাড়াচাড়া করতেই বাক্সটি খুলে গেল। সেখানে দেখলাম একটা ডায়েরি, লাল রঙের ডায়েরি, সাথে বেশ কয়েকটি কলম। আমার যেন তর সইছিল না। ডায়েরিটি পড়ার জন্য অস্থির হয়ে গেলাম। তবে ডায়েরিটি খুলতে যা দেখলাম তা দেখে আমার তো চোখ কপালে উঠল। আমি বুঝতে পারছি আমাকে আগামীকালই মেরে ফেলবে ওরা। ইস, ছেলের বিয়ের দিন মরবো! এক মুহূর্তে আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। যতটা অবাক হলাম তার থেকেও বেশি কষ্ট পেলাম। যতদূর শুনেছি আম্মা খুব সাদামাটা মানুষ ছিলেন। কারোর সাথে কখনো ঝগড়া হয়নি তার। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার চোখ বেয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে লাগলো। আতঙ্ক উত্তেজনায় মাথাটা ভো ভো করতে লাগলো। এমন অবস্থায় শুনতে পেলাম দরজায় কেউ নক করছে। লাল ডায়েরিটি আঁচলে গুজে নিলাম। আমি চাই না এটি রাফি বা বাবা দেখুক। আমি একাই এর সব রহস্য উদ্ঘাটন করতে চাই। দরজা খুলে তা দেখলাম। তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রক্তাক্ত অবস্থায় দরজার ওপাশে। বুকটা স্যাঁত করে উঠল। বলে রাখি, এই মানুষটা আমি ভীষণ ভালোবাসি। কারণ আমি কখনো বাবার স্নেহ পাইনি। বিয়ের দিন আম্মা মারা গেলেন। সবাই আমাকে নিয়ে অসংখ্য কটু কথা বলছে। কিন্তু কখনো এ ব্যাপারে বাবা কিছু বলেননি। বাবার রক্তমাখা দেহ দেখে সব ভুলে গেলাম। কোনো রকমে বাবাকে সোফায় এনে বসালাম। শোবার ঘরে ফোনটা আনতে গিয়ে আবার মনে পড়লো ডায়েরির কথা। ওটা খুব যত্ন করে রেখে দিলাম আলমারিতে, আমার শাড়ির ভেতরে। ফোন করে রাফিকে বাবার কথা জানাবো কি? রাফি ফোন সুইচ অফ দেখাচ্ছে। বাধ্য হয়ে বাবার গায়ে শাল জড়িয়ে হসপিটালে গেলাম। বাবা মনে হয় ভীষণ ভয় পেয়েছে। কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু কে বা কারা বাবাকে এমনভাবে জখম করেছে, এসব ভাবতেই আমার হাতে থাকা বাবার সেলফোন কর্কশ বেজে উঠল। আমার কেমন জানি ভয় করতে লাগলো। কাপা হাতে ফোনটা রিসিভ করলাম। আলতাফ চৌধুরী। মনে করিস না তোকে ছেড়ে দিলাম। তোকে আমি কষ্ট দিতে দিতে মারবো। কে বলছেন? হ্যালো হ্যালো। ওপাশ থেকে আর কোনো সাড়া পেলাম না। এমনি থেকেই আমি ভয়ের মধ্যে ছিলাম। এখন যেন সেই ভয়টা আরো বেড়ে গেল। আমি বুঝতে পারছি আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এ সময় রাফিটাকে পাশে পেলে ভালো হতো। কিন্তু সে কোথায়? রাহাকে নিয়ে তো বেশি দূর যাবার কথা ছিল না। তবে ওদের কি কোনো বিপদ হলো? দুঃসাই, আমি এসব কি ভাবছি? আমরা যখন কোনো ঝামেলার মধ্যে পড়ি তখন প্রকৃতি শুধু ঝামেলার কথাই মনে করিয়ে দেয়। এটা যেন চিরন্তন একটা নিয়ম। মাম্মাম শব্দটা শুনেই আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। মাথা ঘুরে তাকিয়ে
দেখলাম রাফি রাহাকে কোলে নিয়ে খানিকটা দৌড়ে আসছে। রত্না, বাবা এখন কেমন আছে? কিভাবে এসব হলো? রাফি, শান্ত হও। আমি কিছুই জানি না। বাবা সুস্থ হলেই আমরা সব জানতে পারবো। ফোনের ব্যাপারটা তখন আর রাফিকে বললাম না। এমনি থেকে ও ভীষণ টেনশনের মাঝে ছিল। পরদিন আমরা বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাবা এখন মোটামুটি সুস্থ। তবে তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো বিষয় নিয়ে ভীষণ ভয়ে আছেন। এ অবস্থায় তাকে গতকালের ফোন কলের কথাটা বলা মনে হয় ঠিক হবে না। এমনি থেকেই বাবা হার্টের রোগী। বাবাকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছিল। তাই সারাদিন তাকে চোখে চোখে রেখেছি। বিকেলে বাবাকে ওষুধ খাওয়াতে গেলাম। দেখি বাবা ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন আর থরথর করে কাঁপছেন। তার পুরো শরীর ঘেমে গেছে। আমি বাবাকে আস্তে করে দুই একবার ডাকলাম। বাবা, বাবা। কে কে? আমি বাবা। ও বৌমা, হ্যাঁ বাবা। আপনি কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ মা, একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম। আমি ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলাম। বাবাকে ওষুধ খাওয়ালাম। এরপর একটু সময় নিয়ে জিজ্ঞেস করলাম, বাবা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। ইদানিং আপনাকে কেমন জানি অন্যমনস্ক, আতঙ্কিত মনে হয়। মনে হয় সব সময় ভয়ে ভয়ে থাকেন। না না মা, তেমন কিছু না। বয়স হয়েছে তো, জানিসই তো হার্টের অবস্থা ভালো না। বাবা, সত্যি করে বলুন তো, কাল আপনার সাথে কি হয়েছিল? তেমন কিছু হয়নি, একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি বাবা মিথ্যা বলছেন। কেউ তাকে মেরেছে। শুধু মারেইনি, ভয়ও দেখিয়েছে। কিন্তু কে হতে পারে? কে এমন আচরণ করবে মধ্যবয়সী একজন মানুষের সাথে? আমার মনে যেন ঝড় উঠেছে, হাজারো প্রশ্নের ঝড়। কাল থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরকম হাজার চিন্তা মাথায় নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। রাফি বাড়ি ফিরল, আধ ঘন্টা হয়েছে। ভাবছি ওকে ওই অজ্ঞাত ব্যক্তির ফোন কলের ব্যাপারে বলবো। রাতে খাবার পর ওই ব্যক্তির কথা রাফিকে জানালাম। স্বাভাবিকভাবেই ও বেশ আতঙ্ক বোধ করতে লাগলো। কি বলছো রত্না? সত্যিই কি এমন হয়েছে? হ্যাঁ সত্যি এমন হয়েছে। তুমি অত অস্থির হও না প্লিজ। ওর নাম শুনেছ? আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই কেটে দিয়েছে। রাফি আর কিছু বলল না, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ধপ করে খাটে বসলো, দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরল। বুঝতেই পারছি ও ভীষণ টেনশনে পড়ে গেল, কিন্তু কথাটা বলাও খুব জরুরি ছিল। হঠাৎ রাফি দৌড়ে বাবার রুমের দিকে গেল। আমিও ওর পিছু পিছু গেলাম। রাফি বাবার রুমে ঢুকলো। আমিও ঢুকতেই যাচ্ছিলাম। সেই মুহূর্তে রাফি বাবার উদ্দেশ্যে বলল, বাবা, ও কি নিষাদ নাকি? বাবা কাপা গলায় বলল, তুই কিভাবে জানলি খোকা? বাবা, আমি বুঝে গেছি, সব বুঝে গেছি। নিষাদ বাড়াবাড়ি করছে। রাফি ঘর থেকে বের হলো। আমি পিছনে লুকিয়ে পড়লাম। আমি নিশ্চিত এ ব্যাপারে কিছু জানতে চাইলেও রাফি আমাকে কিছু বলবে না। ভীষণ চাপা স্বভাব ওর। কিন্তু কে এই নিষাদ? শুধু এইটুকু মনে হচ্ছে নিষাদ নামটা কোথায় যেন শুনেছি। তবুও কিছুতেই মনে করতে পারছি না। এদিকে আমার ব্যস্ততা ভীষণ বেড়ে গেল। বাবার অসুস্থতার জন্য ভাই ভাবি দুজনেই আসবেন। তাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখা যাবে না। রাফির আদেশ। তার ভাই ভাবি তো বাসায় থাকে না। তাই দুই ভাইয়ের ভালোবাসা যেন স্বাভাবিকের তুলনায় বেশি। রোকন ভাইয়ারা আমাদের বিয়ের পরেই ঢাকায় চলে যান। শুনেছি মায়ের মৃত্যুর পর এই বাড়িতে রোকন ভাইয়ার অস্বস্তি লাগতো। তাই ভাবিকে নিয়ে একেবারে ঢাকায় চলে গেলেন। মায়ের মৃত্যু মনে হতে বুকটা ধুকধুক করে উঠল। মনে পড়ল লাল ডায়েরির কথা। এই 2 দিন এত ব্যস্ত ছিলাম, কোনোভাবেই ডায়েরির কাছে যেতে পারিনি। আজকে যাব, শত ব্যস্ততার মাঝেও যাব। মায়ের মৃত্যু রহস্য আমাকে জানতেই হবে। বাবার অসুস্থতা যেন কমছেই না। ভাইয়া ভাবি এসেছেন। তারা আসার পর বাবা আরও অসুস্থ হয়ে গেলেন। ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ভাবি বেশ অবাকই হলেন। বাবার মতো এমন সাহসী, রাগী মানুষ খুব কমই আছেন। হঠাৎ তার এই ভেঙে পড়া ব্যাপারটা কোথায় যেন গড়বড় ঠেকছে। কোথায় যেন বিশাল একটা রহস্য লুকিয়ে আছে। ভাবি আমার দেখায় একজন অসাধারণ মহিলা।
তিনি আমাকে বলেই ফেললেন, বাবার কি হলো বল তো রত্না? বাবাকে তো কখনো এমন ভেঙে পড়তে দেখিনি। আমি কি বলবো সঠিক বুঝে উঠতে পারছিলাম। একটু ভেবে বললাম, কি জানি ভাবি, আমিও কিছুই বুঝতে পারছি না। গত 2 দিন থেকে বাবাকে অদ্ভুত লাগছে। ভাবি কিছু বললেন না। সারা দিনের সমস্ত ব্যস্ততা কাটিয়ে রাতে আমি ফ্রি আছি। রাফিও ঘরে নেই। ভাইয়া ভাবির সাথে ড্রয়িং রুমে গল্প করছে। আমার মেয়ে রাহা এখনো ঘুমায়নি। ওর আবার দেরিতে ঘুমানোর অভ্যাস। ওর বাবাই এর জন্য দায়ী। রাত করে বাড়ি ফেরার অভ্যাস আছে। মেয়েটা আবার বাবার ভক্ত হয়েছে। বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবা বললেন, রাহার সাথে নাকি আম্মার ভীষণ চেহারার মিল। রাফিও বলে, কিন্তু সত্যি কথা, আমি তেমন কিছুই দেখতে পাই না। 2 বছরের বাচ্চার সাথে বড় মানুষের চেহারার মিল হয় কি করে বুঝি না। হতে পারে এটা আমারই অজ্ঞতা। রাহা আছে ভাবির কাছে। ও ভাবির খুব আদরের। শুধু ভাবিরই না, ভাইয়ারও। বাচ্চার প্রতি এই দম্পতির দুর্বলতা থাকা অবশ্য অস্বাভাবিক না। 8 বছরের বিবাহিত জীবনে তারা মা বাবা হননি। ঘরের দরজা পিছন থেকে আটকে দিলাম। আলমারির ভেতর থেকে নীল শাড়িটা বের করলাম। এই শাড়ির ভেতরেই লাল ডায়েরিটি রেখেছিলাম। যেমন রেখেছিলাম তেমনই আছে। ডায়েরিটি হাতে নিলাম। ডায়েরিটি বেশ চমৎকার। মলাটে জড়ানো। বেশ যত্ন নিয়ে খুললাম। মনে হয় ডায়েরিটি মায়ের খুব প্রিয় ছিল। প্রথম পৃষ্ঠায় বড় বড় বর্ণে লেখা, ঝরা পাতা, জীবনের ঝরা পাতা। এরপর মা লিখতে শুরু করেছেন মনে হয়। কিন্তু অবাক হলাম, ডায়েরিটির প্রায় সমস্ত পৃষ্ঠা ফাঁকা। মাঝখানের দিকের অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া। এর মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। খুব মনোযোগ দিয়ে দেখছি। আমি প্রথম যেদিন ডায়েরিটি দেখি সেদিন আমার প্রথমেই চোখ পড়ে মুড়ে রাখা একটি পৃষ্ঠা। যে পৃষ্ঠা থেকে আবিষ্কার করলাম আমার শাশুড়ি কারো হাতে খুন হয়েছে। উনি আগে থেকে জানতেন ওনাকে হত্যা করা হবে, তাই ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখেছিলেন। কিন্তু উনি কিছু করেননি কেন? মৃত্যুর কথা জেনেও কেন চুপ ছিলেন? তাকে কি বাধ্য করা হয়েছিল? এ ব্যাপারে কি পরিবারের কেউ কিছু জানতেন না? এসব ভাবতে ভাবতে আমি প্রায় ক্লান্ত। তখনই চোখে পড়ল ডায়েরির কিছু কিছু পৃষ্ঠায় লেখা আছে। আমি ভালোভাবে ডায়েরির প্রতিটি পৃষ্ঠা উল্টাতে লাগলাম। কিছু পৃষ্ঠা পরই একটা লেখা দেখে আমার চোখ জোড়া যেন আটকে গেল। আজ আমি জীবনের সবচেয়ে বড় পাপ করলাম। জানি না এ পাপের শাস্তি কি। তারিখ 9/3/98। ব্যাস এতটুকুই। পুরো পাতা জুড়ে আর কোনো লেখা নেই। কি এমন বাজে কাজ করেছিলেন মা? তাও আবার 25 বছর আগে। আমি আবার হন্য হয়ে পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। কয়েক মুহূর্তের মধ্যে রাফিটার দরজায় নক করলো। তবুও দরজা খুললাম না। আরও খুঁজলাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। অন্যদিকে রাফিও রুমে ঢোকার জন্য বারবার ডাকছিল। ডায়েরিটি ভালো মতো রেখে দিলাম। এরপর দরজা খুললাম। কি রত্না, ঘুমিয়ে পড়েছিলে নাকি? মানে হ্যাঁ, একটু ঘুমিয়েই পড়েছিলাম। ও, কিন্তু দরজা দিয়েছো কেন? আমি একটু অস্বস্তি বোধ করলাম। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। রাফি বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমার কি আর ঘুম আসবে আজ রাতে? এতগুলো প্রশ্ন মাথায় কি ঘুমানো যায়? তবুও শুয়ে পড়লাম। মাথায় শুধু ওইসবই ঘুরছিল। রাফিও এখনো ঘুমায়নি। বুঝতে পারছি রাহা ঘুমিয়েছে। অনেক সুইট লাগছে বাবা মেয়েকে। রাফির হাতের আঙ্গুল ধরে আছে রাহা। আচ্ছা রাফি। হ্যাঁ বলুন ম্যাডাম। তোমার আজ মন ভালো আছে তো? কেন, মন কি খারাপ থাকার কথা ছিল? না, ঠিক তা না। তবে কয়েকদিন ধরে যা হচ্ছে ঠিকই বলেছ। আচ্ছা একটা কথা বলবো? সঠিক উত্তর দিবে তো? কী প্রশ্ন বলো? আরে তেমন কোনো প্রশ্ন না। আমার আসলে একটা বিষয় জানার ছিল। কি এমন বিষয় যা জানার জন্য আমার বউ ঘুমাতে পারছে না? রাফি, কাল তোমার আর বাবার কথাগুলো আমার কানে এসেছে। নিশাদকে? ও এই কথা, তুমি ভুলে গেছো নিশাদকে? ওই যে ভাবির বান্ধবী লতার ক্রাশ ছিল, একদিন আমাদের বাসায় এসে বেশ গল্প জমিয়েছিল। হ্যাঁ মনে পড়েছে। পরে যেন কি হলো? কি আর হবে, ভাবির ওই বান্ধবী মারা গেল। সে কি কথা? আমি ভাবির মুখে অসংখ্যবার লতার কথা শুনেছি, কিন্তু লতা মারা গেছে তেমন কিছু তো বলেনি ভাবি। ভাবি কখনো লতার মৃত্যুর কথা কাউকে বলে না। কেন? কিভাবে লতা মারা গেছিল সে অনেক কথা।
যখন ভাবির মন ভালো থাকবে তখন শুনে নিও না। তুমি এখনই বলো। এত বিশাল কাহিনী আমি এখন তোমাকে শোনাতে পারবো না। রাফি, শোনাও। রাফি, রাফি, ঘুমিয়ে পড়েছো? মা কি এমন কাজ করেছিলেন যার জন্য ডায়েরিতে এভাবে লিখে রেখেছেন? নিষাদ, লতা, বাবার আহত হওয়ার সবকিছুর পিছনে এই ভাবনাটাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি শুধু অপেক্ষা করছি একটু অবসরে। ওই লাল ডায়েরি পুরোটা না দেখা অবধি কোনো শান্তি পাচ্ছি না। আজ বাবার কিছু চেক আপ করাতে হবে, এজন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন। রাফি তো সকালবেলায় অফিসে গেছে। বাসায় ছিল ভাইয়া, ভাবি, বাবা আর আমি। ভাইয়া ভাবিকে বলে কয়ে বাবাকে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলাম। ব্যাস, বাসায় শুধু আমি আর ছোট্ট রাহা। ব্যাস, এই তো সুবর্ণ সুযোগ। আমায় আর থামায় কে? নীল শাড়িটার মধ্যে গুজে রাখা ডায়েরিটা বের করলাম। উল্টাতে শুরু করলাম একের পর এক পৃষ্ঠা। উন্মাদের মতো আমি খুঁজতে চলেছি। পুরো ডায়েরি প্রায় ফাঁকা। পাপের কথাটা লিখার পর অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া। হয়তো এই পৃষ্ঠাগুলো এত এত প্রশ্নের সমাধান দিতে পারত। ডায়েরির ঠিক মাঝে কিছু পৃষ্ঠায় লেখা দেখলাম, আলফাজকে মনে পড়ে, খুব মনে পড়ে। মানুষটার মনে হয় সত্যি আমাকে খুব ভালোবাসতো। আমি কি ওর সাথে অন্যায় করেছি? না, করিনি। আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। আলফাজ আবার কে? এই লোক কি মার বন্ধু ছিলেন নাকি? হঠাৎ দরজায় শব্দ। আমি কেমন জানি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে লুকিয়ে ফেললাম লাল ডায়েরি। নিজেকে একটু শান্ত করানোর চেষ্টা করলাম। এখনো শব্দ হচ্ছে। কাপা পায়ে এগুলাম দরজার দিকে। ওমা, রাফি! কিন্তু এই সময়ে তো রাফির আসার কথা না। তাও আবার এমন হয়ে। দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ করে এলো। কি হয়েছে রাফি? তোমাকে এমন লাগছে কেন? রত্না, বাবা। হ্যাঁ, বাবার কি হয়েছে? বাবাকে কে যেন গুলি করেছে। কি? কি বলছে এসব? যা বলছি সব সত্যি বাবা। এরপর যা কিছু হলো তা আমাদের ছোট্ট পৃথিবীটা উলটপালট করার জন্য যথেষ্ট। 2 দিন আইসিইউ এর লড়াই করে 3 দিনের মাথায় বাবা চলে গেলেন। আমার মনে হয় এত সব থেকে বেশি ভেঙে পড়ি আমি। সব কিছু ভুলে যাই। বাড়িটা কেমন জানি ফাঁকা হয়ে যায়। রোকন ভাইয়া ভাবিও কিছুদিন পর ঢাকায় চলে যায়। নিষাদ নামে লোকটাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে জেলে রয়েছে। কিন্তু আমি এখনো জানি না নিষাদ কেন বাবাকে গুলি করেছে। নিষাদই বা বাবাকে গুলি করেছে এরও কোনো ভালো এভিডেন্স পাওয়া যায়নি। আমার জীবনটা কেমন জানি থমকে গেছে। কোন দিকে কোনো খেয়াল নেই। তবুও আজ মনটা খসখস করছিল। আজ দিনটা ছিল অনেক সুন্দর। হালকা বৃষ্টি হয়েছে বিকেলবেলা। আমি, রাহা আর রাফি ছাদে আছি। রাফি মেয়েকে নিয়ে বেশ ব্যস্ত ছিল। ইদানিং রাফি রাহার বেশি খেয়াল রাখে। আমি তো নিজেই খেয়াল রাখতে পারি না। রাফি, আজ একটা কথা বলো। এর আগে কখনো শুনতে চাইনি। কি কথা রাফি? নিষাদ বাবাকে কেন মারল? কি লাভ ওর? সে অনেক কথা। তুমি নিজের দিকে নজর দাও। আমাদের একটা বাচ্চা আছে। বাবার বয়স হয়েছিল, চলে গেছেন। হ্যাঁ, আমি জানি। তুমি বাবাকে অনেক ভালোবাসতে। আমিও বাসতাম, কিন্তু কিছু তো করার নেই। বাবা ওপারে চলে গেছে। রাফি, এসব কথা আমি জানি। আর আমি নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করি। তুমি আমাকে নিষাদের বিষয় ক্লিয়ার করো। নিষাদের কথা বলতে গেলে প্রথমেই লতার কথা বলতে হবে। লতা ছিল ভাবির ফ্রেন্ড, একদম বেস্ট ফ্রেন্ড। ওরা বোনের মতো ছিল। শুনেছি তো ওসব। ভাবি বলেছে। ও আচ্ছা। এরপরেও অনেক কথা আছে, সেসব শোনো। ভাবির বিয়ে হয়ে গেলে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করার সময়, সে সময় আমরা ফুল ফ্যামিলি ঢাকায় থাকতাম। আমাদের পরিবারের নতুন সদস্য ভাবি যুক্ত হলো। ভাবির বেস্ট ফ্রেন্ড লতা আবার গ্রামের মেয়ে ছিল। ওর মা বাবা ছিল না। ভাবির মা বাবা মানে আঙ্কেল আন্টি লতার দেখাশোনা করতো। তো ভাবি আর লতা একই ইউনিভার্সিটিতে পড়ছিল, একসাথে মেসে থাকতো। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তো ভাবি আমাদের বাসায় চলে আসলো। আসলো। তারপর কিছুদিন পর ভাবি লতাকে বাসায় আনলো। লতা আপু প্রায়ই আমাদের বাসায় আসতো। মেয়েটা খুব সুইট ছিল। ওর সাথে আবার বাবার অনেক মিল ছিল। জানোই তো বাবার কেমন মেয়ের শখ ছিল। বাবাকে বহুবার মাকে বলতো শুনেছি। রাবেয়া
আমার যদি একটা মেয়ে থাকতো, বাবা একেবারে ওকে নিজের মেয়ে বানিয়ে ফেললো। এরপর লতা আপু আমাদের বাসায় থাকতো। বাবা মা বা আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ও একদম আমাদের পরিবারের অংশ হয়ে গেল। খুব মিষ্টি মেয়ে ছিল। ওর বয়ফ্রেন্ড ছিল নিশাদ। কি হলো, থামলে কেন? বলো। বলছি। নিশাদ ছেলেটাকে বাবা একদমই দেখতে পারতেন না। আমাদের বাসায় এসেছিল অনেকবার। একদিন শুনলাম নিশাদ ভাইয়ের সাথে লতা আপুর কী নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছে। ব্যাপারটা বেশ স্বাভাবিকই ছিল। কিন্তু 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 কি রাফি? পরের দিন আমাদের বাসা থেকে উদ্ধার হলো লতা আপুর ডেড বডি। মেয়েটা সুসাইড করছিল। কি বলছো? হ্যাঁ, খুব জেদি ছিল। অল্পতেই রেগে যেত। লতা আপুর এই মৃত্যু বাবা মেনে নিতে পারেনি। কেস করলো নিশাদের নামে। আসলে সত্যি কথা, এই ঘটনায় নিশাদের তেমন দোষ ছিল না। কিন্তু বাবা কিছু বুঝতে চাইলেন না। খুব টাকা খরচ করে উকিলের মাধ্যমে নিশাদকে ফাঁসালেন। তারপর তারপর আর কি, যা হবার তাই হলো। নিশাদ 5 বছর জেল খাটলো। জেল থেকে বেরিয়ে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। এরপর তুমি সব জানো। আমার কিছু বলার ভাষা ছিল না। কি বলবো বুঝতে পারছিলাম না। বাবাকে এই কারণে হত্যা করা হলো। কিন্তু মাকে কেন? কে মেরেছে মাকে? আমি জানি। রাফিকে এসব বললে বোকামি হয়ে যাবে। তাই চুপ থাকলাম। নিজেকে প্রস্তুত করলাম মায়ের খুনি বের করার জন্য। আলফাজ পাপি, এই সব কিছু নিয়ে মোটামুটি সারাদিন আমি ইনভেস্টিগেশন শুরু করলাম। মায়ের সমস্ত কথা জানার আমার জন্য বেশ জরুরি হয়ে উঠছিল। লাল ডায়েরির প্রতিটা পৃষ্ঠা তন্ন তন্ন করে খুঁজলাম। ডায়েরির শেষ পাতার দিকে পেলাম নতুন তথ্য। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমাকে হত্যার পরিকল্পনায় ব্যস্ত। অবশ্য পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। প্রকৃতি প্রতিশোধ নেবে। আমি বুঝতে পেরেছি আমার সেই দিন খুব কাছে চলে এসেছে। আজ আমি খিদিরপুর এসেছি। গ্রামটা বেশ সুন্দর। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে। এই প্রথম আমি গ্রামটিতে আসলাম। রাফি 1 মাসের বিজনেস প্রজেক্টে শহরের বাইরে গেছে। এটাই একমাত্র সুযোগ। রহস্যের গন্ধ শুঁকতে শুঁকতে রাহাকে নিয়ে আমি রাফির নানা বাড়ি চলে আসলাম। রাফির মুখে কয়েকবার এই গ্রামের নাম শুনেছি। ও নাকি ছোটবেলায় প্রায়ই এখানে মায়ের সাথে আসতো। গ্রামে ঢুকে এক মহিলাকে দেখলাম। আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলা মধ্যবয়স্ক, কোলে একটা বাচ্চা। কিন্তু বাচ্চাটিকে দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। চুলগুলো বড় বড়, অথচ ছেলের পোশাক পরা। আমি ভদ্র মহিলার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, এই যে চাচি, জমিদার বাড়িটা কি একটু দেখিয়ে দেবেন? তুমি এখানে নতুন আইছো? ইয়ে, জি চাচি। আমি এর আগে এখানে আসিনি। তো জমিদার বাড়ি যাইবা কেন? একটু দরকার ছিল। তাছাড়া জমিদার বাড়ির মেজো মেয়ে রাবেয়ার ছেলের বউ আমি। ও তাই বেড়াতে আইছো? হ্যাঁ চাচি। আপনি আমাকে একটু সাহায্য করুন। করমু। চলো আমার লগে। আমি তোমারে জমিদার বাড়ি নিয়া যাইতাছি। আমি চাচিকে ধন্যবাদ জানিয়ে তার পিছু পিছু হাঁটতে লাগলাম। রাবেয়ার ছেলেটা কি তোমাগো লগেই থাকে? ইয়ে মানে চাচি, আপনার কথা বুঝতে পারছি না। কেন, কি যেন পোলাডার নাম? হ, মনে পড়ছে, রোকন। ও কোনহানে থাকে? রোকন ভাইয়া ভাবিকে নিয়ে ঢাকায় থাকে। কিন্তু আপনি তাকে রাবেয়ার ছেলে না বলে রোকেয়ার ছেলে বললেন কেন? ওমা, রোকেয়ার পোলারে তো রোকেয়ার পোলাই কমু। কি বলেন? রোকেয়া আবার কে? রোকন কি রাবেয়ার ছেলে না? এ মাইয়া তো দেখি কিছুই জানে না। ইয়ে চাচি, আমাকে এগুলো ভালো করে বললে খুব খুশি হব। ও, তার মানে তুমি এগলার বিষয়ে কিছুই জানো না। শোনো, রোকেয়া হইল জমিদার বাড়ি বড় মাইয়া, রাবেয়ার বড় বোন। এর সাথে পাশের গ্রামের চৌধুরী সাহেবের পোলা আলতাফ চৌধুরীর বিয়া হইল। তারপর তেনাগো ফুটফুটে এক পোলা হইল। কিন্তু ভাগ্য ভালা না গো চাচি। থামলেন কেন? বলুন, তারপর কি হলো? তারপর রোকেয়া হঠাৎ মরল। রোকেয়া আমার বয়সী ছিল। ছোটবেলায় একসাথে খেলেছি। এখনো ওর কথা মনে পড়লে চোখে পানি আসে। গোমা, আশ্চর্য, এই বিষয়গুলো কিছুই আমি জানি না। ভারী আশ্চর্য বিষয়।
এসব বলে ভদ্রমহিলা বড় করে একটি নিঃশ্বাস ফেললেন। তারপর আবার বলতে শুরু করলেন, তখন রাবেয়ার পোলাটা খুব ছোট। ওর দেখাশোনার জন্য রাবেয়াকে আলতাফ বিয়ে করল। কয়েক বছর পর রাবেয়ার আবার একখান সোনার টুকরা ছেলে হইল। হেই তোমার স্বামী। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মাথা ভোঁ ভোঁ করছিল। ব্যাপারটা তাহলে কি হলো? মা শুধু রাফির মা, রোকন ভাইয়ার মা না। তার মা অন্য কেউ ছিল। তিনি মারা গেছেন। মা তোমার কোলে ওইটা কে? আমার মেয়ে চাচি, নাম রাহা। এক্কেবারে পরিণাহার সুন্দরী মাইয়াডা। রাবেয়ার মতন হয়েছে। হুঁ চাচি, রাফিও তাই বলে। রাফিটা কে মা? আমার মেয়ের বাবা। ও, রাবেয়ার পোলা? জি চাচি। এইসব খবর হঠাৎ শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। মাথার ভেতরে ভোঁ ভোঁ করছিল। তার ওপর সূর্যটা মনে হয় একদম মাথার ওপরে। কে জানে কত দূর এই জমিদার বাড়ি। হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। চাচি, আর কত দূর? এই তো আম্মা, চইলা আইছি। এর আগেও ইনি কয়েকবার একই কথা বলেছেন। অর্থাৎ চইলা আইছি মানে আরও মিনিট 10 হাঁটতে হবে। না, এবার মনে হয় সেরকম হবে না। এই তো আমি দেখছি দোতলা দালান। এটাই মনে হয় সেই জমিদার বাড়ি। বাড়িতে ঢুকলাম। কয়েকজন মহিলা বাড়ির উঠোনে বসে গল্প করছেন। আমি ওদের কাউকেই চিনি না। এই ব্যাপারটাও অদ্ভুত। হ্যাঁ সত্যি, রাফির মামাবাড়ি কাউকে আমি চিনি না। মা মারা যাবার পর তারা গেছিলেন। সেই সময় আমি বিবাহিতা বধূ। শাশুড়ির আকস্মিক মৃত্যুতে শক খেয়েছিলাম, তাই কারো দিকে সেভাবে লক্ষ্য করতে পারিনি। বাবার মৃত্যুর পর এ বাড়ি থেকে কেউ যায়নি। হয়তো কোনো সমস্যা আছে। কি গো দুলালের মা, কারে আনছো? ভদ্রমহিলাদের মধ্যে সবচেয়ে বয়স্ক বললেন, কারে আনছি ভালো করে দেখেন দেখি। সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলেন, কিন্তু কেউ আমাকে চিনল বলে মনে হলো না। কি গো মাইয়াডারে কেউ চিনতাছো না? এইবার অসাধারণ একটি ব্যাপার ঘটল। আমার দিকে বাদ দিয়ে সবাই রাহার দিকে নজর দিল। অপলকভাবে রাহাকে দেখছে ওরা। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, ফিসফিস করে কথা বলে। কিন্তু আমি সব কথাই শুনতে পাচ্ছি। কি আশ্চর্য! এভাবে কেউ ফিসফিস করে কথা বলে? এর থেকে স্বাভাবিকভাবে কথা বললে ভালো হতো। মাইয়াডারে দেখো, রাবেয়া আপার মতো। একেবারে রাবেয়া আপার মতো। অনেকক্ষণ পর একজন মহিলা চেঁচিয়ে উঠলেন, ওমা, এ তো রাবেয়া আপার পোলা, রাফির বউ। যাক, আমাকে এরা চিনতে পেরেছে। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। দুপুরের ট্রেনেই বাড়ি ফিরতে হবে। কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে এরা আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। একজন রাহাকে কোলে নিল, একজন আমাকে চেয়ার এগিয়ে দিল, একজন বাতাস করতে লাগলো। বাহ, চমৎকার তো। সত্যি গ্রামের মানুষেরা চমৎকার। ইনাদের কথা থেকে আমি আবিষ্কার করলাম রাফির মোট 4 জন মামা। 4 জন মামার একটি করে ছেলে ও একটি করে মেয়ে আছে। মজার ব্যাপার হলো এরা সবাই একসাথে থাকে, অর্থাৎ যৌথ পরিবার। আজকাল তো এরকম পরিবার দেখাই যায় না। কিন্তু এনাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা নেই কেন? এটা ভেবে মনটা কেমন খসখস করল। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এরা ভীষণ মিশুক। কিছুক্ষণের মধ্যেই আমাকে আপন করে নিল। এমনভাবে করতে লাগলো যেন আমি এদের বাড়ির মানুষ। বাহিরে বেড়াতে গেছিলাম, আবার ফিরে আসছি। দুপুরের দিকে খুব আদর করে আমাকে খাওয়ানো হলো। হরেক রকমের জিনিস। কোনটা রাখি কোনটা খাই বুঝতেই পারছিলাম না। বেশ খেলাম। আমার মনে হয় এত খাবার আমি অনেকদিন এভাবে খাইনি। সবচেয়ে বড় কথা যত্ন। এমন যত্ন করে কেউ খাওয়ায় না। শিশুকালে বাবা মাকে হারিয়েছি। কলেজে পড়ার সময় ভাবতাম আমার তো নতুন পরিবার হবে। সেখানে মা বাবা সবাই থাকবেন, আমাকে আদর করবেন। কিন্তু আমার ভাগ্যটা মনে হয় খারাপ। বিয়ের দিন শাশুড়ি মায়ের মৃত্যু, বিয়ের 2 বছরের মাথায় বাবার মৃত্যু। বাবা মার যত্নটা কেন জানি আমার কপালে নেই। কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে। দুপুরের পর বড় মামা আর মেজো মামার সাথে দেখা হলো। তাদের বেশ বয়স হয়েছে, ধবধবে সাদা চুল দাড়ি। তবে দেখলেই বোঝা যায় এরা রাফির মামা। আমি বুঝতে পারলাম এই মানুষ দুটো ও অসাধারণ। অমায়িক ব্যবহার তাদের।
বড় মামা তো রাহাকে কোলে নিয়ে কেঁদেই ফেললেন। কে জানে, হয়তো বোনের কথা মনে হয়েছিল। আমাকে বললেন, মা তুমি এসেছো, কি যে খুশি হয়েছি আমরা। আসলে আমাদের বোনটা মরার পর ও বাড়িতে আর যাওয়া ইচ্ছে করে না। এটা কেমন কথা হলো? আমি বুঝতে পারছি ইনারা কিছু লুকাচ্ছেন, কিন্তু কি লুকাচ্ছেন? এদের আতিথেয়তার কোনো কমতি নেই। কাজেই কি লুকাচ্ছিলেন সঠিক বুঝতে পারছিলাম না। যত দিন যাচ্ছে রহস্য যেন ততই বেড়ে চলছে। দুদিন হলো আমাদের বিশাল বাড়িতে একজন নতুন অতিথি এসেছেন। অতিথি বলা মনে হয় ঠিক হবে না। রাফি তার সাথে যে ভাব তাতে পরিবারের সদস্যরাই বলা চলে। এমনও হতে পারে এই লোককে রাফি এই বাসায় রেখে দিবে। সবই ভালো, তবে আমার কাছে একটা বিষয় অদ্ভুত লেগেছে। লোকটার নাম আলফাজুল হক। তবে ইনি কি সেই আলফাজ যার নাম ছিল মায়ের ডায়েরিতে? হতে পারে, আবার নাও হতে পারে। রাফির সাথে এই লোকের এত ভাব কেন? এর আগে এই ভদ্রলোককে কখনো বাড়িতে আসতে দেখিনি। আমার বেশ সন্দেহ হচ্ছে। আজকাল লোকটার দিকে আমি বেশ নজর রাখি। উনি মনে হয় তা আন্দাজ করতে পারেন। লোকটা বেশ মিশুক। রাহা তো দাদু দাদু করে অস্থির। আমার আবার অত আদিক্ষেতা ভালো লাগে না। তবে আমি বুঝতে পারি মানুষটা খারাপ না। আমার সাথে সহজ হয়ে ওঠার বেশ চেষ্টা করেন। কিন্তু আমি কেন জানি একরোখা। লোকটির সাথে ঠিকমতো কথা বলি না। তবে কথা বলা খুব প্রয়োজন ওনার সাথে। আমাকে নিশ্চিত হতে হবে এই লোক কি মায়ের ডায়েরির আলফাজ। বেশি সময় লাগলো না, আমি বুঝে গেলাম ইনি সেই আলফাজ। লোকটি মাঝে মধ্যে মায়ের ছবির সামনে ফ্যাল করে চেয়ে থাকেন। মায়ের বইগুলো নেড়েচেড়ে দেখেন। যাকে খুঁজছিলাম তাকে বাড়িতে পেয়ে গেলাম। হয়তো রহস্য উদ্ঘাটন করা সহজ হয়ে গেল। আমি আলফাজ সাহেবের সাথে ইদানিং কথা বলি। মানুষটা বেশ ভালো। ওনার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছি। একদিন কথা প্রসঙ্গে বললাম, আঙ্কেল আপনি কি রাফির মা মানে আমার শাশুড়ি মাকে আগে থেকে চিনতেন? প্রশ্ন শুনে মনে হয় উনি অপ্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ চিনতাম। কিভাবে চিনতেন? রাবেয়া আমার কলেজ ফ্রেন্ড ছিল। ও আচ্ছা, তাই বুঝি মায়ের ছবিটা এমন করে দেখেন? ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল অনেক বিস্ময়, অনেক ভয়। তুমি কি বলছো সঠিক বুঝতে পারছি না। ঠিক আছে আঙ্কেল, না বুঝতে পারলে কিছু বলার নেই। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? ওমা, কিভাবে কথা বলছি আপনার সাথে? রত্না, সীমার মধ্যে থাকো। সব কিছুর সীমার মধ্যে সুন্দর। আপনি কে, যে আলতাফ চৌধুরীকে খুন করে তারই বাসায় এসে থাকছেন? কি কি বলছো তুমি? কি বলছি তা আপনি ভালো করে জানেন। আপনি একজন খুনি। নিশাত খুন করেনি। আপনি খুন করেছেন আমার শ্বশুরকে। হা হা হা, বললেই হলো। আমি কেন তোমার শ্বশুরকে খুন করব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? কী কারণে মেরেছেন তা আপনি ভালো করেই জানেন আলফাজ সাহেব। একের পর এক নাটক তৈরি করবেন আর সবাই আপনাকে ধোয়া তুলসী পাতা ভাববে। এই মেয়ে কি বলছো এসব? কী নাটক করলাম আমি? আলতাফ চৌধুরীকে খুন করে তারই বাসায় এসে ফেরেশতা সেজে আছেন। এটা কি আপনার নাটক নয়? আলফাজ সাহেব খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি ঘামছেন। শোনো, তোমাকে সাবধান করে দিচ্ছি। যা জানো না তা বলো না। শুনুন, আমি সব জানি। আমি খিদিরপুর গিয়েছিলাম। আপনার সম্পর্কে সব জেনে এসেছি। সে কি কথা? তুমি খিদিরপুরেও গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। আপনি এই বাড়িতে আসার আগেই আমি খিদিরপুর গিয়েছিলাম। আপনি তো খিদিরপুরের ছেলে, তাই না? তুমি তো দেখছি ভারী চমৎকার মেয়ে। আমার পুত্রবধূ তো এমনই হওয়া উচিত। কি কি বললেন আপনি? তুমি ভুল শোনোনি মা। যা শুনছো ঠিকই শুনেছ। রাফি আমারই ছেলে। কি আজে বাজে কথা বলছেন? না মা, আমি মোটেও আজে বাজে কথা বলিনি। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি শুরু করেছে এরা? এরপর লোকটি অপ্রস্তুত হয়ে গেলেন। রীতিমতো কাঁপতে শুরু করলেন। এরপর লোকটা বাইরে গেলেন। গেলেন তো গেলেনই, আর ফিরলেন না। এদিকে আমার প্রশ্নগুলোর উত্তর সহজ হয়ে গেল।
মামা বাড়িতে রাহাকে নিয়ে আমি 4 দিন ছিলাম। তবু আসার দিন ওনারা তো কোনো মতেই আসতে দেন না। কিন্তু আসতে তো হবেই। রাফিকে অবশ্য জানিয়েছিলাম। সে তো প্রথমে শুনেই অবাক হয়েছিল। একটু রাগও করেছে বটে, কিন্তু আমি ওসবকে পাত্তা দেই না। যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম তা অনেকটাই সফল হয়েছে। চমকপ্রদ তথ্য নিয়ে বাড়ি ফিরেছি। আলতাফ চৌধুরীর 2 ছেলে, একই মায়ের না। এই বিরাট সত্য এই চৌধুরী পরিবার আমার থেকে গোপন রেখেছে। অথচ আমাকে এই বিষয়ে জানানো তাদের উচিত ছিল। অন্তত রাফি বলতে পারত। যাই হোক, অনেক বড় বিষয় জানতে পারলে ছোট বিষয়গুলোর দিকে নজর থাকে না। মানুষ সবসময় বড় কিছু চায়। আমারও এই বিষয়টা নিয়ে তেমন ভাবনা নেই, কারণ বিষয়গুলো এখন আমার কাছে পরিষ্কার হতে শুরু করেছে। মায়ের ডায়েরিতে পড়েছিলাম, যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমাকে হত্যার পরিকল্পনায় ব্যস্ত। অবশ্য পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। প্রকৃতি প্রতিশোধ নেবেই। আমি বুঝতে পেরেছি আমার সেই দিন খুব কাছে চলে এসেছে। আবার মামারা চৌধুরী পরিবারের ওপর যে কোনো কারণেই নারাজ। মায়ের মৃত্যুর পর তারা কখনো একমুখী হননি। এমনকি বাবা মারা গেলেও তারা আসেননি। এর রহস্যটা কী? অর্থাৎ বাবার প্রতি ওদের যথেষ্ট ঘৃণা ছিল। কেননা মৃত্যুর পরেও একজন মানুষকে দেখতে না আসা, তার পরিবারের পাশে না থাকা, ওই ব্যক্তির প্রতি ঘৃণাকে নির্দেশ করে। একদিন ব্যাপারগুলো রাফি থেকে জানতে চাইলাম, কিন্তু আগেই বলেছি তার স্বভাব ভালো না, খুব চাপা টাইপ, মোটেও মন খুলে কথা বলতে জানে না। এজন্য মাঝে মধ্যে ওর ওপর ভীষণ রাগ হয়। তাই ওকে না জানিয়েই আমি সব সত্যের মুখোমুখি হতে চলেছি। পুরো ব্যাপার থেকে যা বোঝা যাচ্ছে তা মেনে নেওয়া খুব কষ্টের। মায়ের খুনি বাবা। হ্যাঁ, এটাই সত্য। এই হত্যার পেছনেও অনেক কিছু লুকিয়ে আছে। এই লুকিয়ে থাকা তথ্যটা আলফাজ সাহেব দিয়ে দিলেন। সব জলের মতো স্বচ্ছ হয়ে গেল। কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে। মা কি পাপ করেছিলেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দিল লাল ডায়েরি। ওখানে স্পষ্টভাবে লেখা আছে, আজ আমি জীবনের সবচেয়ে বড় পাপ করলাম। জানি না এ পাপের শাস্তি কী। তারিখ ৯/৩/৯৮। এই তারিখ নিয়ে রীতিমতো গবেষণা করলাম। পুরো তথ্য ঘাটাঘাটি করলাম। অবশেষে যা পেয়েছি তা সত্যি খুব খারাপ বিষয়। রোকনের মা মানে রোকেয়ার আকস্মিক মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকেও হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিল আমার শাশুড়ি। কথা ঠিক। কারণ এই ৯ই মার্চ ৯৮ সালে জমিদার বাড়ির বড় কন্যা রাবেয়ার মৃত্যু হয়েছিল। আবার এই দিনই আমার শাশুড়ি তার ডায়েরিতে ওই মারাত্মক কথা লিখেছেন। কারণ তিনি নিজেই তার বোনকে মেরেছিলেন। তার উদ্দেশ্য ছিল রোকনের বাবা আলতাফ চৌধুরীকে বিয়ে করা। আমার শাশুড়ি বেশ চালাক ছিলেন। উনি জানতেন বোনের মৃত্যুর পর রোকনের জন্য হলেও চৌধুরী সাহেব তাকেই বিয়ে করবেন। কয়েকদিন পরই তার উদ্দেশ্য সফল হয়। এদিকে খিদিরপুর জমিদার বাড়ির লজিং মাস্টার ছিলেন আলফাজ সাহেব। তার সাথে জমিদার বাড়ির মেজ মেয়ে রাবেয়া সখ্যতা গড়ে ওঠে। শুধু সখ্যতাই তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আলফাজ সাহেবের মুখ দিয়ে সব কথা আমি বের করে নিয়েছি। চৌধুরী সাহেবকে বিয়ে করার আগেই তারা লুকিয়ে বিয়ে করেন। কিন্তু আমার শাশুড়ি ছিলেন খুব লোভী মহিলা। স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন। তাই নিজের বোনকে মারলেন, চৌধুরী সাহেবকে বিয়ে করলেন। আলফাজ সাহেবকে ভুলতেও তার বেশি সময় লাগল না। চৌধুরী সাহেবের সাথে বিয়ের 1 বছর মাথায় রাফির জন্ম হলো। আলফাজ সাহেবের মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা থেকে বোঝা গেল রাফি চৌধুরী সাহেবের না, আলফাজুল হকের ছেলে। কিন্তু এই কথা চৌধুরী সাহেব জানতেন না। অনেক বছর পর চৌধুরী জানতে পারলেন রোকেয়াকে রাবেয়া মেরেছে, তাও আবার চৌধুরীকে বিয়ে করার জন্য। আলতাফ চৌধুরী তার প্রথম স্ত্রী রোকেয়াকে ভীষণ ভালোবাসতেন। তাই 23 বছর পর তিনি রোকেয়ার হত্যাকারীকে শাস্তি দিতে চাইলেন। সঙ্গে নিলেন ছেলে রোকনকে। রোকন আর আলতাফ চৌধুরী মিলে রাফির বিয়ের দিন মাকে হত্যার নকশা করলেন। মা কীভাবে যেন সব আন্দাজ করতে পেরেছিলেন, তাই ডায়েরিতে লিখে রেখেছিলেন। চৌধুরী বাড়িতে ছেলের বিয়ের দিন শত শত মানুষের মাঝেও তিনি ভাইদের সাথে কথা বলেছিলেন। ভাইদের বলা
তার শেষ কথা ছিল, হয়তো আমাকে ওরা মেরে ফেলবে, তোরা আর আসিস না, কখনো আসিস না এ বাড়িতে। মনে রাখবি, আলতাফ চৌধুরীর বিরুদ্ধে যেন একটা কথাও উচ্চারিত না হয়। সে সময় আমার শাশুড়ির কথায় কেউ পাত্তা দেয়নি, কিন্তু সত্যি সত্যি আমাদের বিয়ের দিন মা মারা গেলেন। মামারা বুঝে গেলেন মায়ের কথা ঠিক ছিল, কিন্তু বোনের শেষ কথাকে মেনে নিয়ে মামারা কিছুই করলেন না। তারা চৌধুরী বাড়ির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করলেন। মাঝখান থেকে রাফি মাকে হারালো, সে সবচেয়ে বেশি আঘাত পেল। আমি এতদিন রাফিকে ভীতুর ডিম ভেবে এসেছি, কিন্তু আজ যখন সব সত্য জানলাম তখন সহজেই বুঝে গেলাম রাফি গভীর জলের মাছ। মায়ের হত্যার প্রতিশোধ সে ঠিকঠাক মতোই নিচ্ছে। আলতাফ চৌধুরী হত্যার পেছনে নিশাদ নামে ছেলেটার কোনো হাত নেই, এর মূল ছিল রাফি। আলফাজ সাহেবের সাথে পরিচয় হওয়ার পর সে বুঝেছিল আলতাফ চৌধুরী তার মার হত্যাকারী, তাই নিজের পিতা হিসেবে জানা লোকটিকে সে নৃশংসভাবে হত্যা করেছে। সাথে অবশ্য আসল বাবা আলফাজ সাহেবকেও পেয়েছিল। কে জানে কিছুদিনের মধ্যে হয়তো রাফি রোকনকেও মারবে। সমাপ্ত।